আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ বাংলা বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙামাটি সরকারি কলেজ, 41তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আমাদের অনার্স প্রথম বর্ষ যে পরীক্ষা, অর্থাৎ আপনারা যারা অনার্স প্রথম বর্ষে রয়েছেন, আপনাদের অনার্স প্রথম বর্ষের সামনে বা আগামী 1 মাস বা 2 মাস পরে হচ্ছে আপনাদের যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ফাইনাল পরীক্ষায় আপনারা জানেন যে আমাদের বিগত যে পরীক্ষাগুলো, অর্থাৎ বিগত সালের আমরা অনার্সে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাথে আপনাদের বর্তমান পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে অনেক ধরনের পরিবর্তন এসেছে। আগে দেখা যেত আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে মূলত 80 মার্কের যে ডিস্ট্রিবিউশনটা, সেই মার্ক ডিস্ট্রিবিউশনটা ছিল। কিন্তু বর্তমানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সিলেবাসটা আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত, যেটা আমরা এক কথায় প্রকাশ বলি, সে অতি এক কথায় প্রকাশ টাইপের প্রশ্নগুলো উঠাই নেওয়া হয়েছে। তো এখন নতুন প্রশ্ন প্যাটার্নের আলোকে আমাদের প্রশ্নগুলো কিভাবে হবে সেই ট্রানমেশনের উপর ভিত্তি করে আজকে আমাদের ক্লাসটা আমরা সাজিয়েছি। তো এই ক্লাসের মধ্যে আপনারা দুইটা জিনিস পাবেন। একটা হলো এখানে আপনাদের যে সামনের যে পরীক্ষাটা হবে, অর্থাৎ আমাদের বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা, যেটা 21 1003 যে কোডের যে পরীক্ষা, এখানে আপনাদের একটা সাজেশন এই ক্লাস থেকে দেওয়া হবে এবং এই প্রশ্নগুলো কিভাবে উত্তর করবেন, কিভাবে নতুনত্ব নিয়ে আসবেন উত্তরের মধ্যে, এবং স্যাররা যখন খাতাগুলো দেখবেন 10 মার্কের একটা খাতা কিভাবে মার্কিং করবেন, কি কি বিষয়গুলো আপনাকে ফোকাসে রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এই সামগ্রিক বিষয়ে আপনারা আমাদের ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন আশা করি, এবং এই ক্লাসের মাধ্যমে আপনারা যারা অনার্সের যারা পরীক্ষা দিবেন অনার্স প্রথম বর্ষে, এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক বিষয় নতুনত্ব অনেক কিছু জানতে পারবেন। তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আপনারা জানেন যে আমাদের টোটাল 100 মার্কের যে আমাদের যে সিলেবাসটা, অর্থাৎ আমাদের পরীক্ষাটা সাধারণত 100 মার্কের হয়ে থাকে। সেখানে 20 নম্বরের আমাদের যে ইনকোর্স অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের উপরে 20 মার্ক রয়েছে। এর বাইরে যে 80 মার্ক, 80 মার্কটা সাধারণত আমাদের বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন নিয়ে মূলত এই এটা সেট আপ দেওয়া হয়েছে। এখন এই রচনামূলক প্রশ্নগুলো সাধারণত দুই ভাগে আসতে পারে। অর্থাৎ একটা অংশ আসতে পারে যেখানে সংক্ষিপ্ত 2 মার্কের একটা প্রশ্ন থাকতে পারে, আবার 8 মার্কের একটা বড় প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ দুইটা কম্বাইন করে থাকতে পারে। আবার অনেক প্রশ্ন আসতে পারে যেখানে 5 মার্ক 5 5 করে ভাগ করে দেওয়া থাকতে পারে। আমাদের আবার অনেক প্রশ্ন থাকতে পারে যেটা শুধু অনলি 10 মার্কের নিয়ে থাকতে পারে। এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে কম্বাইনলি প্রিপারেশন নিতে হবে। এখানে আমরা জানি না যে কোনটা কিভাবে কোন প্রশ্ন আসবে, সেই বিষয়টা আমরা জানি না। তো আমরা হচ্ছে আমাদের যে সাজেশন, এই সাজেশনের মধ্যে মূলত আমরা সবকিছু টপিকস এখানে নিয়ে আসছি। এর বাইরে যদি আমাদের এক্সট্রা কোনো কিছু পড়তে হয়, সেটা আমাদের যে নেক্সট ক্লাসগুলো হবে সেই নেক্সট ক্লাসগুলোর মধ্যে আমরা জানিয়ে দেবো। তো আমরা একটু দেখি যে আমাদের রচনামূলক প্রশ্নের মধ্যে আমাদের কি কি রয়েছে। প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কোর্সটার নাম হলো বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা। ব্যবহারিক বাংলা এবং ভাষার ইতিহাস, অর্থাৎ আমাদের দুই ধরনের ইতিহাস রয়েছে। আমরা যারা অনার্সের মধ্যে রয়েছি, একটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস এবং একটা হলো বাংলা ভাষার ইতিহাস। তা আমরা আজকে এখানে বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সে প্রশ্নগুলো কয়েকটা প্রশ্ন আমরা এখানে অ্যানালাইসিস করে আলোচনা করব। এবং এর বাইরে যে প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলো আমাদের ধারাবাহিক ক্লাসের পরবর্তী ক্লাসে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে আধুনিক বাংলা পর্যন্ত বাংলা ভাষা বিবর্তনের ক্রমধারা আলোচনা করো। আমাদের এই প্রশ্নটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মোটামুটি বলা যায় যে এবার এই প্রশ্নটা অনেক এবার আসতে পারে, অর্থাৎ এটা 100% বলা না গেলেও প্রায় 95 থেকে 99% এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। এবং এখানে আমাদের এইবার আসতে পারে এরকম তিনটা প্রশ্ন আজকে আমরা আমাদের যে লেকচারের মধ্যে আমরা দেখব। এরপরে আমাদের 2 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে নব্য ভারতীয় আর্য প্রাচ্য ভাষা সমূহের যে প্রাচ্য শাখা, অর্থাৎ আমাদের নব্য ভারতীয় আর্য ভাষাগুলো দুইটা শাখা রয়েছে। একটা হলো প্রাচ্য, একটা হলো পশ্চিম, বা একটা হলো প্রাচ্য শাখা, একটা হলো পশ্চিমী শাখা। তাহলে এখানে বলা হয়েছে শুধু অনলি প্রাচ্য শাখার অন্তর্ভুক্ত যে ভাষাগুলো রয়েছে, সেই ভাষাগুলোর সাধারণ লক্ষণ, তুলনা এবং এবং এটার সাধারণ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে বলেছে। এরপরে 3 নম্বরে রয়েছে প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত আমাদের ভাষার যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, সেই স্তরগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করতে বলেছে। এরপর রয়েছে আমাদের 4 নম্বরের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাচীন বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন উল্লেখপূর্বক এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিরূপণ করো। অর্থাৎ এখানে
মূলত আমাদের যে ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্য, সেই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা বা বর্ণনা করতে বলা হয়েছে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের যারা স্টুডেন্ট রয়েছে বা অনার্সের বাংলা প্রথম বর্ষে যারা অধ্যয়নরত রয়েছেন, যারা দ্বিতীয় বর্ষে বর্তমানে পড়তেছে, আপনারা তাদের থেকে ধারণা নেবেন যে আমাদের এই কোর্সটা কিন্তু প্রথম বর্ষের জন্য অনেক বেশি কঠিন। কারণ আমাদের অনেক স্টুডেন্ট এই কোর্সটা সম্পর্কে তাদের মোটামুটি কোনো ধরনের ধারণা নেই, অনেকে ক্লাস করে না বা অনেকে গাইড পড়ে, কিন্তু প্রশ্নগুলো যখন একটু ঘুরাই দেয় তখন অনেক স্টুডেন্টরা পারে না এবং তারা প্রথম বর্ষে ফেল করে। যদি আমাদের ক্লাসগুলো রেগুলার করে থাকেন বা রেগুলার যদি আমাদের ক্লাসগুলো আপনারা নিয়মিতভাবে, আমাদের যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোর মধ্যে যদি আপনারা চোখ বুলাই বা ক্লাসগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে করেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো আশা করি সমাধান হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের 5 নম্বর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলা ভাষায় অনার্যদের প্রভাব। আমাদের ভাষার মধ্যে বিভিন্ন ভাষার প্রভাব রয়েছে, অনার্যদের প্রভাব রয়েছে, তারপর হচ্ছে বিদেশি ভাষার প্রভাব রয়েছে। এক্ষেত্রে আমাদের আর্য ভাষা এবং অনার্য ভাষার প্রভাব, এই দুইটা প্রশ্ন কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বরে রয়েছে আমাদের প্রমিত বাংলা বানানের নিয়ম, অর্থাৎ আমাদের প্রমিত যে বাংলা বানানের নিয়মটা, সেই প্রমিত বাংলা বানানের নিয়মটা আসলে কি, এবং সেই প্রমিত বাংলা বানানের নিয়ম থেকে বলা হচ্ছে যে 10টি নিয়ম উদাহরণ সহ উল্লেখ করতে বলছে। আচ্ছা, এরপর রয়েছে আমাদের তৎসম অতৎসম শব্দের প্রমিত বাংলা বানানের নিয়ম। অর্থাৎ আমাদের বাংলা একাডেমি প্রণীত, বাংলা একাডেমি 1992 সালে আমাদের দুই ধরনের বানান নীতি প্রবর্তন করেছিল। একটা হলো প্রমিত বাংলা বানান নীতি, একটা হলো অতৎসম তৎসম শব্দের বানান নীতি, একটা হলো অতৎসম শব্দের বানান নীতি। তো আমাদের এখানে বলা হয়েছে যে তৎসম শব্দের বানান নীতি এবং অতৎসম শব্দের বানানে 10টা নিয়ম উল্লেখ করতে বলছে। তাহলে আপনি এখানে 10টা নিয়ম, অতৎসম শব্দের 10টা নিয়ম লিখে দিলে মূলত এখানে আপনাদের উত্তরটা হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের বিরাম চিহ্নের ব্যবহার এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করতে বলছে। 10 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের এখনো কোনো পরীক্ষার মধ্যে আসে নাই, এবং আশা করছি সামনে যে পরীক্ষা হয় পরীক্ষার মধ্যে এই টাইপের প্রশ্ন থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে যুক্তাক্ষর গঠন কি। দেখেন এখানে হচ্ছে যে এই প্রশ্নগুলা, এটাতে 2 মার্ক থাকলে এটাতে থাকবে 8 মার্ক, টোটাল 10 মার্ক করে, অর্থাৎ এরকমই আমাদের প্রশ্ন থাকতে পারে। আবার এখানে 11 নম্বর প্রশ্নের মধ্যে দেখেন যে নত্য বিধান এবং সত্য বিধান নিয়ে আলোচনা করো। তাহলে এখানে নত্য বিধান এবং সত্য বিধানের মধ্যে মার্কটাও হইতে পারে এরকম যে 5 এবং 5 করে 10 মার্ক করে। আবার এই যে এই প্রশ্নগুলা যে বাংলা ভাষার আর্য ভাষায় প্রভাব নিয়ে একটি নাতিদীর্ঘ নিবন্ধন লিখুন। এখানে এই প্রশ্নটার কিন্তু কোনো সাব টাইটেল বা সাব প্রশ্ন নেই, এই কারণে এই প্রশ্নগুলোর মার্ক হতে পারে 10 মার্ক। অর্থাৎ আমাদের যেহেতু আগে একটা নতুন একটা কারিকুলাম জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণয়ন করেছে, এই কারণে আমরা ধরে নিতে পারি আমাদের প্রশ্নগুলো এই 3 টাইপের থেকে যে কোনো এক টাইপের হইতে পারে, এবং দিন শেষে যেটাই হোক না কেন আপনাকে কিন্তু লিখতে হবে। তো বিভিন্ন টাইপের জন্য আপনাদের হচ্ছে এখন আগের মতো পড়ালেখা না করে আমরা দেখি যে আমাদের পরীক্ষার হলগুলোতে স্টুডেন্টরা 1 নম্বরের প্রশ্নগুলো বিভিন্ন জন থেকে দেখে দেখে লিখে বা বিভিন্ন জন থেকে সে উত্তর করার চেষ্টা করে, কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা নেই। এখন কিন্তু আপনাকে অনার্সের মধ্যে পড়তেই হবে। আপনি যদি না পড়েন তাহলে আপনি কোনো ধরনের প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবেন না, এবং আপনি এখনো জানেন না যে আপনার প্রশ্নের প্যাটার্নটা কিরকম হবে, কিভাবে আসবে। সুতরাং আপনাকে সবগুলা পদ্ধতির জন্য, সব টাইপের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। এই কারণে আমাদের 3টা টাইপের উপর ভিত্তি করে আমাদের এই প্রশ্নগুলো সাজানো হয়েছে। এখানে 3 ধরনের টাইপ আছে। একটা হলো সরাসরি 10 মার্কের প্রশ্ন, একটা হলো 2+8 করে প্রশ্ন, এবং আরেকটা হলো 5+5 করে। তাহলে এরপরে 12 নম্বর রয়েছে ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ কি? এটাতে 2 মার্ক। বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করুন। তাহলে এটাতে হচ্ছে 8 মার্ক। তাহলে 2+8 করে 10 মার্ক হবে। এর বাইরে রয়েছে দুর্নীতিমুক্ত সমাজ গঠন আমাদের প্রতিবেদন। প্রতিবেদনগুলো সাধারণত একেবারে 10 মার্কের হবে, এখানে কোনো ছোট প্রশ্ন থাকবে না। এছাড়া আমাদের প্রতিবেদন, 2-3টা প্রতিবেদন লেখা নিয়ে আছে। এরপর হচ্ছে আমাদের জীবন বৃত্তান্ত, যেটা আমরা উচ্চ মাধ্যমিকে পড়েছিলাম, যে জীবন বৃত্তান্ত যেটাকে আমরা সিভি বলি। এর বাইরে রয়েছে আমাদের প্রতিবেদন রচনা, এবং সর্বশেষ হলো কার্য বিবরণী উপস্থাপন। অর্থাৎ আমাদের এই 19টা প্রশ্নের উপর ভিত্তি করে মূলত আপনারা প্রিপারেশনটা নেবেন ফাইনালের জন্য। তাহলে এখানে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে আমরা প্রশ্নের উত্তর করব কিভাবে। ধরে নিলাম আমাদের এখানে আমরা এই আগামী যে পরীক্ষা অনার্স প্রথম বর্ষের, সেই পরীক্ষার মধ্যে 3টা প্রশ্নের উপর ভিত্তি করে মূলত আমাদের আজকের ক্লাসটা আমরা সাজাইছি। আমরা 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 3টা প্রশ্নের উপর আমরা হচ্ছে মোটামুটি এই 3টা প্রশ্নের উপরে ভিত্তি করে আমরা আমাদের ক্লাসটা আজকে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সে প্রশ্নের মধ্যে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচিত প্রশ্নের উত্তর বিশ্লেষণে আমরা প্রথম যে প্রশ্নটা দেখছি সেটা হলো ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে আধুনিক বাংলা ভাষা পর্যন্ত ভাষা বিবর্তনের কর্মধারা আলোচনা করুন। এখন আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে এখানে 2টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা বিষয় হচ্ছে
আমাদের কিছু কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আপনি থিওরি বেসড লিখলে মোটামুটি আপনি একটা ভালো মার্কস পাবেন। আবার কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর মধ্যে আপনাকে একটা চিত্র, অর্থাৎ আমাদের যে ভাষাগত যে চিত্র, এই চিত্রের মাধ্যমে কিন্তু আপনি উপস্থাপন করতে পারেন। তাহলে আমরা যদি থিওরি বেসড উপস্থাপন না করে আমরা যদি এই চিত্র বেসড উপস্থাপন করি, তাহলে এখানে আমাদের মার্কটা সবচেয়ে বেশি আসবে। আপনারা যারা পরীক্ষা দিবেন সামনের দিকে, আপনারা একদম ফার্স্ট ইয়ার নতুন, অনার্স প্রথম বর্ষে পড়ছেন, একদম নতুন। তো সুতরাং এখানে খেয়াল রাখতে হবে, থিওরি বেসড না লিখে আপনি চিত্রের মাধ্যমে কিন্তু আপনি অনেক কথা টিচারকে বুঝাই দিতে পারবেন। তাহলে চেষ্টা করবেন যতটুকু সম্ভব চিত্রগুলো একটু মুখস্থ রাখতে। যেমন আমাদের এই ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠী, এটা কিন্তু মাস্ট আসা একটা প্রশ্ন, এবং এটা মোটামুটি 99% এবার আসতে পারে। তো এই প্রশ্নটা যে চিত্রটা, এই চিত্রটা জাস্ট আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে আপনারা মূল বিষয়টা, অর্থাৎ আমাদের যদি সম্পূর্ণ চিত্র যদি আপনারা লিখতেও না পারেন, আপনারা মূল বিষয়টা ফোকাস করতে পারেন। তাহলে আমরা একটু দেখি যে আমাদের এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখবো। তাহলে যে কোনো প্রশ্নের শুরুতে আমাদের একটা ভূমিকা লিখতে হবে। এবং আপনারা যে এখন অনার্সে পড়ছেন, সুতরাং এখানে ভূমিকা শব্দটা লিখে দিতে হবে না, যে ভূমিকা, এই যে ভূমিকাটা হইতে পারে যে এখানে দেখেন যে প্রায় 5,000 বছর আগে মধ্য এশিয়ার পশ্চিম এবং ইউরোপের মধ্যভাগ থেকে দক্ষিণ পূর্বাংশে ভূখণ্ডের একটি জাতি বাস করত। তারা মোটামুটি একই ভাষায় কথা বলতো। এই ভাষার নাম হচ্ছে যে ইন্দো ইউরোপীয় ভাষা। যদিও মোটামুটি বানানটা ভুল করে দিচ্ছি। এই যে মোটামুটি বানানটা এরকম হবে, এখানে মোটামুটি বানানটা একটু ভুল আছে। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী কারা? এরা হচ্ছে, এদের আগমন ঘটেছে মধ্য এশিয়ার পশ্চিম থেকে, ইউরোপের মধ্যভাগ থেকে দক্ষিণ পূর্বাংশ ভূখণ্ডের একটি জাতি বসবাস করত। এই এই জাতিগোষ্ঠীরা তারা একই ধরনের ভাষায় কথা বলতো। এরাই মূলত আমাদের ইতিহাসে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী বা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল। অর্থাৎ তাদের সবারই ভাষা কিন্তু এক ধরনের ছিল। তাহলে এখানে দেখেন, ইন্দো মানে হচ্ছে যে আমাদের যে এশিয়ার অংশ, অর্থাৎ আমাদের ইন্দো প্যাসিফিক যেটাকে বলা হয়, ইন্ডিয়া মহাসাগরের তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করতো তাদেরকে সাধারণত ইন্দো বলা হয়। তাহলে ইন্দোরা সাধারণত বেশিরভাগ মধ্য এশিয়ার পশ্চিমে এবং ইউরোপীয় মধ্যভাগ থেকে দক্ষিণ পূর্বাংশের ভূখণ্ডের মধ্যে এই জাতিগুলো বসবাস করতো, এবং তাদের যে ভাষা, এই ভাষাকে সাধারণত ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়। তো পৃথিবীতে আমাদের বাংলা ভাষার মূল অনুসন্ধান করে পণ্ডিতগণ সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের যে বাংলা ভাষাটা, এই বাংলা ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত। যেটা আজ থেকে প্রায় 5,000 বছর পূর্বে, ওই যে আমরা বললাম যে পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার থেকে মূলত এই ভাষাটার উৎপত্তি লাভ করেছে। এবং এই ভাষার হচ্ছে দুইটা শাখা রয়েছে, একটা হলো ক্যান্তম শাখা, একটা হলো শতম শাখা। তাহলে ক্যান্তম এবং শতম, এই দুইটা শাখার মধ্যে যে শতম শাখাটা রয়েছে, এই শতম শাখা থেকে মূলত আমাদের বাংলা ভাষার উৎপত্তি। তাহলে আমরা একটা, এই যে চিত্রটা বললাম, এই চিত্রের মাধ্যমে মোটামুটি আপনি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনি এই চিত্রের মাধ্যমে কিন্তু উপস্থাপন করতে পারবেন। যেমন এখানে দেখা যাচ্ছে, দেখেন বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা ভাষাটার, এই যে বাংলা যে ভাষাটা, এই যেখানে বাংলা ভাষাটা, এই যে এই বাংলা ভাষাটার আদি উৎপত্তি রূপ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, তাহলে আমাদের শুরু হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে। এরপরে বিভিন্ন ধারা, বিভিন্ন পরিবর্তন এবং পরিমার্জনের মাধ্যমে আমরা 650 সালে যে ভাষা, যেটাকে আমরা বলি চর্যাপদের যে ভাষা, সেই ভাষাটা আমরা পাই। এবং সেটা আমরা কিভাবে পাচ্ছি, এই ধারাটাই মূলত আপনাকে বর্ণনা করতে হবে। এখন আপনি যদি এখানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন, তাহলে আপনার এই জিনিসটা, উপস্থাপনাটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। আপনি যদি চিত্রটা মুখস্থ রাখতে পারেন, তাহলে এই চিত্রটাকে মূলত আপনি এটাকে বিশ্লেষণ করতে পারবেন। তাহলে আমরা একটু দেখি যে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে দুইটা শাখা বিদ্যমান ছিল, একটা হলো ক্যান্তম ভাষা, একটা হলো শতম ভাষা। আমাদের মূলত এই ক্যান্তম ভাষা গোষ্ঠীটা, এটা আমাদের দরকার নেই। আমাদের এই শতম ভাষা গোষ্ঠী থেকে আমরা পাচ্ছি আর্য ভাষা, যেটাকে বলা হয় ইন্দো ইরানীয়। এই আর্য ভাষাটার আদি নাম হলো ইন্দো ইরানীয়। আমরা একটু পাশে লিখে রাখি। তার মনে রাখবেন, এই আর্য ভাষাটার আদি নাম হচ্ছে যে ইন্দো ইরানীয়। এটা একটু খেয়াল রাখবেন যে আর্য ভাষাটার আদি নাম হলো ইন্দো ইরানীয়।
এই ইন্দো ইউনিয়ন থেকে আমরা পরবর্তী পাচ্ছি ভারতীয়। এই ভারতের মধ্যে আমরা তিনটা অংশ পাই, একটা হলো প্রাচীন ভারতীয়, মধ্য ভারতীয় এবং নব্য ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষা থেকে আমরা সংস্কৃত ভাষা পাই, এবং এই সংস্কৃত ভাষা থেকে পরবর্তীতে আমরা প্রাচীন প্রাচ্য পাচ্ছি। এবং এই প্রাচীন প্রাচ্য থেকে আমরা দুইটা অংশ পাচ্ছি, একটা হলো গৌড়ীয় প্রাকৃত, আবার একটা পাচ্ছি আমরা মাগধী প্রাকৃত। তাহলে আমাদের মূলত এই যে এখান থেকে ইন্দো ইউরেনিয়ান থেকে প্রাচীন প্রাচ্য পর্যন্ত আমাদের যে ভাষা, এটা আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই। এই ভাষার কিন্তু কোনো ধরনের মত পার্থক্য নেই। আমাদের ভাষাটার উৎপত্তির মত পার্থক্যটা শুরু হচ্ছে মূলত এই মাগধী প্রাকৃত এবং গৌড়ীয় প্রাকৃত থেকে। এখানে আমরা দুইটা মত পাই, একটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত এবং একটা হলো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে আমাদের বাংলা ভাষাটা গৌড়ীয় প্রাকৃত থেকে আরেকটা অংশ ভাগ হয়ে গৌড়ীয় প্রবংশ, এবং গৌড়ীয় প্রবংশ থেকে বঙ্গ কামরূপের মাধ্যমে আমাদের বাংলা ভাষাটার উৎপত্তি লাভ করেছে। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষাটা সরাসরি মাগধী প্রাকৃত থেকে। এখানে বিষয়টা একটু খেয়াল করেন, এখানে এই তথ্যটা কিন্তু আপনাদের লাগবে, যেটা আমরা পরবর্তীতে একটু উপস্থাপন করব। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় প্রবংশ, এবং গৌড়ীয় প্রবংশ থেকে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার উৎপত্তি। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে মাগধী প্রাকৃত থেকে এখানে আরেকটা ভাষার উৎপত্তি লাভ করেছে, সেটা হলো, আমরা একটু লিখি, সেটা সেটা হলো মাগধী অপভ্রংশ। অর্থাৎ এখানে আমরা গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ পাচ্ছি। আবার ডক্টর সুনীতি কুমার বলছেন যে মাগধী প্রাকৃত থেকে আমরা মাগধী অপভ্রংশ ভাষা পাচ্ছি। এই মাগধী অপভ্রংশটা ভাষা থেকে সরাসরি বাংলা ভাষাটার উৎপত্তি লাভ করেছে। অর্থাৎ মাঝখানে যে বঙ্গ কামরূপী, এই বঙ্গ কামরূপীর অস্তিত্ব কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্বীকার করেননি। তাহলে বঙ্গ কামরূপীর উৎপত্তি স্বীকার করেছেন কে? এই বঙ্গ কামরূপীর উৎপত্তি স্বীকার করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আশা করি এই চিত্রটা আপনারা ভালো করে একটু আয়ত্ত করবেন, এবং এই চিত্রের মাধ্যমে আমরা পরবর্তী যে উপস্থাপনা, এই উপস্থাপনাটা আমরা একটু দেখব। এখানে বলা হচ্ছে, দেখেন যে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মূলত, এখানে আমরা যে চিত্রটা করলাম এই চিত্রটা আমরা একটু ব্যাখ্যা দেখি। এখানে এই ব্যাখ্যাটা আপনারা নিজেরা নিজেদের মতো করে দিতে পারবেন। এটা যে আমাদের মতো করে হুবহু লিখতে হবে সেটার কোনো বিষয় নেই। এই চিত্রটার ব্যাখ্যা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের মতো করে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। তবে আপনাদের মনে রাখতে হবে, আপনাদের এই চিত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই চিত্রটা কিন্তু বেশি কঠিন না। দেখেন, আপনি জাস্ট ইন্দো ইউরোপীয় লিখে শতম এবং কেন্তব লিখবেন, এরপরে লিখবেন আর্য ভাষা, এই বাকিগুলো লেখার দরকার নাই। আর্য ভাষা থেকে লিখবেন ভারতীয় আর্য ভাষা, এই ভারতীয় আর্য ভাষা থেকে লিখবেন প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় কথ্য, এরপর লিখবেন সংস্কৃত, পরে লিখবেন প্রাচীন প্রাচ্য। অর্থাৎ আপনার এটা একটা অ্যারো চিহ্ন দিয়ে আপনারা এটা উপস্থাপন করতে পারবেন। আবার প্রাচীন প্রাচ্য থেকে কিন্তু আপনাদের এখানে দুইটা লিখতে হবে, এখানে কিন্তু একটা লিখলে হবে না, কারণ আমাদের এখানে কিন্তু দুইটা মতামত প্রচলিত রয়েছে। সুতরাং গৌড়ীয় প্রাকৃত লিখে গৌড়ীয় প্রবংশ, গৌড়ীয় প্রবংশ থেকে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে বাংলা। আর আমরা এদিকে মাগধী প্রাকৃত থেকে এই মাগধীয় প্রবংশটা আর লেখার দরকার নেই, এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়েছি, কারণ আমাদের চিত্রের মধ্যে কিন্তু ওই মাগধীয় প্রবংশটা উল্লেখ করা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাগধী প্রাকৃত থেকে মাগধীয় প্রবংশ, মাগধীয় প্রবংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি লাভ করেছে। তাহলে এখানে এই ডান পাশের যে মতামতটা, এই ডান পাশের মতামতটা, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত। আর বাম পাশের যে মত, এই মতটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত। তাহলে এই মতামতটাকে মূলত আপনি লেখার মাধ্যমে বিশ্লেষণ করবেন। এই লেখার মাধ্যমে বিশ্লেষণ করার মাধ্যমে অন্যরা চিত্র ছাড়া 3-4 পেজ লিখা যতটুকু, আপনি চিত্র দিয়ে 1 পেজ লিখা ততটুকু, অর্থাৎ ততটুকু মার্ক কিন্তু আপনি ক্যারি করতে পারবেন। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন পরীক্ষার সময়। তো এখানে আপনারা এই যে আমাদের যে এই অংশগুলো, এই অংশগুলো হচ্ছে আপনারা নিজেদের মতো করে নিজেরা বানিয়ে লিখতে পারবেন। প্রাসঙ্গিক লিখতে হবে, অপ্রাসঙ্গিক না। এটা হচ্ছে জাস্ট আমাদের, যে আমরা এখানে যে লেখাগুলো লিখলাম এই লেখাগুলাই মূলত একটা বিশ্লেষণ দিলাম। তাহলে এখান থেকে মূলত আপনাদের আবার ভালো করে শিখতে হবে, সেটা হলো কালের বিবর্তন এবং বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে আমরা ভারতীয় আর্য ভাষাগুলোকে 3টা স্তরে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, একটা হলো মধ্য ভারতীয় আর্য ভাষা, এবং সর্বশেষ হলো নব্য ভারতীয় আর্য ভাষা। এই 3টা টার্ম আপনাদের মনে রাখতে হবে। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেটা আমরা পাচ্ছি যে খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 500 অব্দ পর্যন্ত। তো যেটা হলো খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 500 অব্দ পর্যন্ত, এই সময়কালে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলা হয়। যখন আপনি খ্রিস্টপূর্ব কথাটা উল্লেখ করবেন তখন কিন্তু সালগুলা বড় থেকে ছোটতে যাবে।
সাল কিন্তু বড় থেকে ছোট যাবে, আর যখন যদি খ্রিস্টাব্দ বলবেন তখন কিন্তু ছোট থেকে বড়তে যাবে। এখন খ্রিস্টপূর্ব মানে হচ্ছে খ্রিস্টের জন্মের পূর্বে। তাহলে খ্রিস্ট জন্মের পূর্বে বাংলা অঞ্চলের আমাদের যে ভৌগোলিক বাংলা, এই ভৌগোলিক বাংলা অঞ্চলের মধ্যে যে ভাষায় মানুষ কথা বলতো, এই ভাষাটার অধিকাংশ ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এবং এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার আমরা নিদর্শন পাই, সেটা হলো বৈদিক সাহিত্য। অর্থাৎ আমাদের যে বৈদিক সাহিত্য রয়েছে, এই বৈদিক সাহিত্যের মধ্যে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি। এরপর রয়েছে আমাদের মধ্য ভারতীয় আর্য ভাষা। তাহলে আপনারা কিন্তু এখানে সালগুলো একটু মনে রাখতে হবে। 501 থেকে 650 খ্রিস্টপূর্ব। আসলে এটা 450 হবে, এর মধ্যে ভুল আসছে, এটা 450 হবে। খ্রিস্টপূর্ব 450 অব্দ সময়কালকে মূলত মধ্য ভারতীয় আর্য ভাষা বলা হয়। তাহলে মধ্য ভারতীয় আর্য ভাষার কিন্তু তিনটা স্তর রয়েছে। একটা হলো মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীন স্তর, একটা হলো দ্বিতীয় স্তর, একটা হলো তৃতীয় স্তর। তাহলে এই প্রত্যেকটা স্তরের মধ্যে মূলত আমাদের মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরগুলো রয়েছে। এখন আপনারা সবগুলো স্তর যদি দিতে না পারেন, তাহলে আপনারা এখানে মধ্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য হিসেবে আপনারা এখানে পালি ভাষার নাম লিখতে পারেন। তাহলে এই যুগের নিদর্শন হলো, একটা কথার মাধ্যমে আপনারা এটাকে সম্পূর্ণভাবে উপস্থাপন করতে পারেন। তাহলে আমরা আবার একটু বলি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন হলো বৈদিক সাহিত্য, আর মধ্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন হচ্ছে পালি সাহিত্য। এই যে আমি আপনাদেরকে যে যে টার্মগুলো বোঝাই দিচ্ছি, যে যে টার্মগুলো আপনাদেরকে উল্লেখ করতে বলছি, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে লিখতে হবে। স্যাররা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করবেন, এবং আপনার মার্কটা কিন্তু ডিপেন্ড করবে এই সকল বিষয়গুলোর উপরে, যেগুলো আমি লাল কালি দিয়ে যেগুলো দাগাই দিচ্ছি এগুলোর উপরে। আচ্ছা, এখানে যে তিনটা টার্ম রয়েছে, তিনটা টার্ম আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অথবা কেউ চাইলে দিতে পারেন। এরপরে হচ্ছে আমাদের নব্য ভারতীয় আর্য ভাষা। নব্য ভারতীয় আর্য ভাষা যেটা 651 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল সময়কাল পর্যন্ত আমাদের যে 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 ভাষাগুলো, এই ভাষাগুলো মূলত নব্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য। তাহলে এখানে আপনি নব্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক বৈশিষ্ট্য হিসেবে আপনি চর্যাপদের নাম লিখতে পারেন। আমরা প্রত্যেকটা সাহিত্যিক বৈশিষ্ট্য দিলে মোটামুটি এটা ভালো। তাহলে এখানে আপনি এই যুগের সাহিত্য বৈশিষ্ট্য হিসেবে লিখতে হবে, আমি আগের মধ্যে সবগুলোতে লিখেছিলাম এই যুগের সাহিত্যের নিদর্শন, এই যুগের সাহিত্যের নিদর্শন, কিন্তু এখানে লিখতে হবে এই যুগের সাহিত্যের বা এই সময়কালের প্রথম সাহিত্যের নিদর্শন বা প্রথম সাহিত্য হলো চর্যাপদ। তাহলে এই তিনটা টার্ম একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের চর্যাপদের মাধ্যমে মূলত নব্য ভারতীয় আর্য ভাষাগুলোর সৃষ্টি হচ্ছে। এরপর আমরা একটু দেখি যে আমাদের যে ভাষার যে বৈশিষ্ট্য, যেটা আমরা একটু আগে বললাম, এটা কিন্তু দুইটা মত পাওয়া যায়। একটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত, এবং একটা হলো ডক্টর একটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত, একটা হলো ডক্টর সুনীতি কুমার এবং স্যার জর্জ গিয়ারসনের মতামত। দুইটা মতামত একটু আপনারা, আমি যেভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি, অর্থাৎ এই গাঠনিকভাবে যেভাবে আমি উপস্থাপন করেছি, আপনারা এই সিস্টেমে কিন্তু উপস্থাপন করবেন যে গরীয় প্রাকৃত থেকে গরীয় বংশ, গরীয় বংশ থেকে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষা, আবার এদিকে মাগধী প্রাকৃত থেকে মাগধী বংশ, মাগধী বংশ থেকে বাংলা ভাষা। তো এই ধারাবাহিকতা বজায় রেখে মূলত আমরা বাংলা সাহিত্যকে তিনটা যুগে বিভক্ত করতে পারছি। একটা হলো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200, মধ্যযুগের সময়কাল 1201 থেকে 1800, এবং আধুনিক যুগের সময়কাল 1801 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। তাহলে এইভাবে বিভিন্ন ধারার মাধ্যমে, বিভিন্ন ভাষার সংগ্রামের মাধ্যমে মূলত আমরা বাংলা ভাষার সৃষ্টি পাই, যেটা আমরা বর্তমানে কথা বলছি। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য আপনারা মোটামুটি এতটুকু প্রশ্নের উত্তর লিখলে আপনাদের এটার জন্য এনাফ। এখানে আপনারা 8-9 ইজিলি পাবেন, কারণ আপনাদের খাতাগুলো কিন্তু আমরাই চেক করি পরীক্ষার মধ্যে। সুতরাং আপনাদের যে বিষয়গুলো আমরা একটা স্টুডেন্টের কাছ থেকে এক্সপেক্ট করি, সেই বিষয়গুলোই মূলত আপনাদেরকে আমি শেয়ার করলাম।
এই বিষয়গুলোকে ধরে ধরে যদি আপনি পরীক্ষার মধ্যে খাতাকে উপস্থাপন করেন তাহলে আপনি এখানে একটা ভালো রেজাল্ট আউটপুট করতে পারবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের এই যে কোর্সটা, বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা, এই কোর্সে মার্ক কিন্তু গণিতের মতো। অর্থাৎ এখানে আপনি গণিতের মতো মার্ক পাবেন। এখানে যদি আপনি ভালো করেন আপনি 7-8 পাবেন। আর এখানে যদি আপনি ভালো করে হজবরল হিবিজিবি যা আছে তা লিখেন তাহলে এখানে আপনাকে মার্ক কিন্তু দিবে না, 1-2, 1-2 এর কিন্তু বেশি পাবেন না। তো বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, এই বিষয়টা অবলম্বন করে আপনাদের লিখতে হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রশ্নের মধ্যে যাই। সেটা হলো আমাদের নব্য ভারতীয় আর্য ভাষাসমূহের মধ্যে যে প্রাচ্য শাখা রয়েছে, সেই প্রাচ্য শাখার ভাষাগুলোর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে এই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে আমাদের প্রথমে একটু দেখতে হবে যে নব্য ভারতীয় আর্য ভাষাগুলো আসলে কি। তাহলে আর্য ভাষার যে ভারতীয় অংশ ছিল সেই ভারতীয় অংশের নাম হচ্ছে ভারতীয় আর্য ভাষা। এই ভাষা বিবর্তনের মধ্যে তিনটি প্রাচীন যুগ, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। মোটামুটি 650 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আমরা যে ভাষাগুলো কথা বলছি, প্রত্যেকটা ভাষার উৎপত্তি স্থল হচ্ছে আমাদের নব্য ভারতীয় আর্য ভাষা। তাহলে এখানে আমরা একটা চিত্র নিয়ে এসেছি, এই চিত্রের মাধ্যমে আপনারা এই ভাষার বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে খেয়াল করুন। তাহলে আমাদের যে ভাষাটা নব্য ভারতীয় আর্য ভাষা, এই নব্য ভারতীয় আর্য ভাষার অনেকে এটাকে মাগধী অপভ্রংশ ভাষা নামেও অভিহিত করেছেন। তাহলে মাগধী অপভ্রংশ এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা একটু নামটা লিখি। এটা কিন্তু দুইটা নাম রয়েছে, একটা হলো নব্য ভারতীয় আর্য ভাষা, আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন। আমরা একটু লিখে দেখাই। তাহলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি মূলত এই ভাষার বৈশিষ্ট্য হিসেবে বা এই ভাষাগুলো বর্ণনা করেছেন যে মাগধী অপভ্রংশ ভাষা। তাহলে এই নব্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? নব্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হলো মাগধী অপভ্রংশ ভাষা। এখন ধরেন আপনাদের পরীক্ষায় নব্য ভারতীয় আর্য ভাষা কতটা লেখা নাই, এটার পরিবর্তে মাগধী অপভ্রংশ ভাষা লেখা আছে, তাহলে আপনি উত্তর কোনটা করবেন? আপনার উত্তর কিন্তু এটাই হবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে আমাদের নব্য ভারতীয় আর্য ভাষার অন্য নাম হলো মাগধী অপভ্রংশ ভাষা, কারণ একে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যান্য সাহিত্যিকরা বলেছেন নব্য ভারতীয় আর্য ভাষা। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন এটা হলো মাগধী অপভ্রংশ ভাষা। তাহলে এই ভাষার কিন্তু দুটা অংশ রয়েছে, একটা হলো পূর্বী অংশ, একটা হলো পূর্বী অংশ এবং একটা হলো পশ্চিম অংশ। তাহলে আমাদের মূলত এখানে প্রশ্নের মধ্যে দেখেন, এখানে প্রশ্নের মধ্যে আপনাকে বলা হয়েছে প্রাচ্য অংশ। তাহলে পূর্বীটাই মূলত প্রাচ্য অংশ। অর্থাৎ পূর্বী মানে হচ্ছে পূর্ব, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব অংশ, আর পাশ্চাত্য মানে হচ্ছে পশ্চিম। পাশ্চাত্য শব্দের অর্থ হলো পশ্চিম, আর প্রাচ্য শব্দের অর্থ হলো পূর্ব। তাহলে এই পূর্বী ভাষার যে তিনটা ভাষা আমরা দেখতে পাচ্ছি, একটা হলো উড়িষ্যার ভাষা, একটা হলো বঙ্গ ভাষা এবং সর্বশেষ হলো অসমীয়া ভাষা। আবার এদিকে পশ্চিমার মধ্যে আমরা দেখি যে ভোজপুরি একটা রয়েছে, মগহি একটা রয়েছে, মৈথিলি ভাষা রয়েছে। তো আমাদের এগুলো গুরুত্বপূর্ণ না, কারণ এগুলোর সাথে আমাদের বাংলা ভাষার সাধারণভাবে কোনো ধরনের সম্পর্ক বিদ্যমান নেই। আমরা মূলত এই তিনটা ভাষাই দেখবো, একটা হলো উড়িয়া, একটা হলো বঙ্গ এবং একটা হলো অসমীয়া। আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই তিনটাই উত্তর করা বা এই তিনটাই কিন্তু উত্তর চাইছে, আপনাদের কিন্তু এই তিনটাই উত্তর করতে হবে। তারপর আমরা একটু দেখি তাহলে, এটা ডক্টর সুনীতি কুমার, এই যে আমি একটু আগে বললাম ডক্টর সুনীতি কুমার এই ভাষাগুলোকে মাগধী ভাষা নামে অভিহিত করেছেন। নব্যভারতীয় আর্য ভাষাকে কি হিসেবে অভিহিত করেছেন? মাগধী ভাষা হিসেবে। তাহলে এখানে আমরা তিনটা ভাষা পাচ্ছি, একটা হলো পূর্ব মাগধীর মধ্যে বাংলা, আসামি, উড়িয়া, মধ্য মাগধীর মধ্যে মৈথিলি এবং মগহি, পশ্চিম মাগধীর মধ্যে আমরা ভোজপুরিয়া ভাষা। তাহলে মনে রাখবেন যে বাংলা, অসমী, উড়িয়া, মৈথিলি, মগহি, ভোজপুরিয়া এই ছয়টি ভাষাকে মূলত নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখার নব্য ভারতীয় আর্য ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে নব্যভারতীয় আর্য ভাষার মধ্যে এখানে আমাদের দুইটা মত প্রচলিত, একটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত, একটা হলো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মূলত এই ছয়টা ভাষার ছয়টাকে প্রাচ্য ভাষার অন্তর্ভুক্ত করেছেন, আর ডক্টর সুনীতি কুমার তিনি মূলত আমাদের প্রাচ্য ভাষার অন্তর্ভুক্ত করেছেন এই তিনটাকে। তারা আমাদের এই চিত্রটা কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বই থেকে কিন্তু নেওয়া হয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই ভাষাগুলো আমরা কিছু বৈশিষ্ট্য দেখি। আমাদের এই ভাষাগুলোর বৈশিষ্ট্য আমাদের স্টুডেন্টদের সাধারণত মনে থাকে না। যখনই আপনাকে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্ণয় করতে বলবে তখন আপনারা তিনটা বিষয় মনে রাখবেন। আমি এখানে একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, আমাদের একটু টেক্সটে লিখতে বলে ভালো হতো। এই যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, যেখানে আপনাকে বলা হবে যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বর্ণনা করো, তখন আপনার এখানে তিনটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান,
নম্বর হচ্ছে যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বর্ণনা করবেন। 2 নম্বর হচ্ছে রূপতাত্ত্বিক। এবং 3 নম্বর হচ্ছে পদক্রম। এটা কিন্তু আপনারা মাস্টার্স পর্যন্ত খেয়াল, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে যেসব জায়গার মধ্যে আমাদের যে সকল জায়গার মধ্যে আপনাদের, আচ্ছা এটা একটু দেখি, যে সকল জায়গার মধ্যে আপনাদেরকে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্ণয় করতে বলবে, আপনারা সেখানে এই 3টা বিষয় কিন্তু মনে রাখবেন। এই 3টা বিষয় কিন্তু দিতে হবে। 3টা বিষয় যদি দিতে না পারেন, ধনতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক এই 2টা বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই বিশ্লেষণ করে দিতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। তাহলে আমরা আমাদের এখানে বলা হয়েছে যে এই ভাষাগুলার সাধারণ লক্ষণ তুলনা এবং তুলনাও বর্ণনা করুন, অর্থাৎ আমাদের এই ভাষাগুলার সাধারণ বৈশিষ্ট্যগুলো তুলনা করতে বলছে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের ধনতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো স্বরভক্তি। প্রথম আমরা দেখতে পাচ্ছি কি, সেটা হলো স্বরভক্তি। অর্থাৎ এই ভাষাগুলার শব্দের মধ্যে সংযুক্ত ব্যঞ্জন থাকলে স্বরবর্ণের আগম হয়ে উচ্চারণে সহজতা আসে, যেটা আমরা বলা হয় যে আমরা স্বরভক্তি যেটাকে বলি, যে স্বরবর্ণের আগমন বা স্বরাগমন যেটাকে বলা হচ্ছে, এই স্বরাগমন ঘটে এই সকল ভাষাগুলোর মধ্যে। এরপর রয়েছে মূর্ধন্যীকরণের অভাব। অর্থাৎ এই সকল ভাষাগুলোর মধ্যে সাধারণত মূর্ধন্য দন্তের মতো উচ্চারণ হবে এবং মূর্ধন্য স দন্তস্যের মতো উচ্চারিত হবে। যেমন মানুষ থেকে মানুষ, ঋণ থেকে ঋণ। তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে যে আমাদের এই যে মানুষের মধ্যে কিন্তু মূর্ধন্য ষ ছিল, এই মূর্ধন্য ষটা এখানে কিসের মতো উচ্চারণ হচ্ছে? মূর্ধন্য ষটা উচ্চারণ হচ্ছে দন্তস্যের মতো। আবার মূর্ধন্যটা উচ্চারণ হচ্ছে কিসের মতো? দন্তের মতো। আর এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে, যেটাকে আমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলছি। এছাড়াও এই ভাষাগুলোর মধ্যে অঘোষ যে মহাপ্রাণ ধ্বনিগুলো রয়েছে, যেমন খ, ছ, ঠ, থ এবং ফ, এই সকল উচ্চারণের মধ্যে কি আসবে? হ এর উচ্চারণ আসবে। অর্থাৎ এই সকল ভাষাগুলোর মধ্যে আমাদের যে অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলো রয়েছে, যেমন অঘোষ মহাপ্রাণ ধ্বনির মধ্যে কি কি রয়েছে? খ, ছ, ঠ, হ এবং ফ, এই 5টা। তাহলে অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলো হ এর মতো উচ্চারণ হবে। যেমন এখানে দেখেন যে পুকুর, এই যে পুকুর শব্দটা হচ্ছে যে পুকুর থেকে এখানে উচ্চারণ হচ্ছে পুকুর। তাহলে পুকুর শব্দটা বিবর্তিত হয়ে নবভারতীয় আর্য ভাষার মধ্যে উচ্চারণ হচ্ছে কি? পুকুর, যেটাকে আমাদের চিটাঙ্গের ভাষায় কিন্তু ফইর বলা হয়। এছাড়া কোথা, কোথা থেকে উচ্চারিত হয়ে কি হচ্ছে? কুহা। তাহলে এই ধরনের পরিবর্তনগুলো মূলত আমাদের নবভারতীয় আর্য ভাষার মধ্যে কি হয়, এই ধরনের উচ্চারণগুলো হয়ে থাকে। এছাড়াও এই ধরনের উচ্চারণের মধ্যে এবং ও ধ্বনির আধিক্য সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে আপনারা এই 4টা বৈশিষ্ট্য, ধনতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আপনারা বর্ণনা করবেন। এর বাইরে রয়েছে আমাদের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম আমরা বিভক্তি দেখি। কারক এবং বিভক্তির মধ্যে বিশেষ মিল রয়েছে, অর্থাৎ অন্দস্তিয়তে বিভক্তি এখানের মধ্যে সবচেয়ে বেশি থাকে। অধিকৃত মানে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তে এবং অন্তস্থ বিভক্তি। এছাড়া বহুবচন রা, গুলি, গুলা, গুলা বাংলা এবং উড়িষ্যা 2 জায়গায় ব্যবহৃত হয়। এবং বহুবচন হিসেবে হত শব্দটা অসমীয়ার মধ্যে ব্যবহৃত হয়। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু পাশে কিন্তু আপনারা এই নামগুলো কিন্তু দিতে হবে, যে বাংলা, উড়িষ্যা এবং অসমীয়া নামগুলো দিতে হবে। তাহলে আমাদের বিভক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উন্দস্তীয় এবং তে, এই 3টা বিভক্তির প্রাধান্য সবচেয়ে বেশি থাকে। এবং বহুবচনের মধ্যে রা, গুলি, গুলা এগুলো হচ্ছে বাংলা এবং উড়িষ্যা ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং অসমীয়া ভাষার মধ্যে হত, হত শব্দটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর বাইরে আমরা একটু দেখি যে এখানে অতীতকাল এবং ভবিষ্যৎকালে ক্রিয়াপদগুলার বিশেষভাবে মিল রয়েছে। অর্থাৎ আমাদের 3টা ভাষায়, বাংলা, উড়িষ্যা এবং অসমীয়া, আমাদের যে ভাষা, আমরা যে 3টা ভাষা নিয়ে আলোচনা করছি, একটা হলো যে বাংলা, আসামি এবং উড়িয়া। এই যে 3টা ভাষা, বাংলা, আসামি এবং উড়িয়া, 3টা ভাষার মধ্যে ক্রিয়াপদ দেখা যায় যে ক্রিয়াপদগুলা অতীত এবং ভবিষ্যৎকালে বিশেষ ধরনের মিল পাওয়া যায়। যেমন করব, কর্মু, কইব, এই সকল শব্দগুলা হচ্ছে আমাদের 3টা ভাষাতে বিদ্যমান রয়েছে। মুই করব, মুই কইমু। আপনি অসমীয়া ভাষা শুনলে বুঝতে পারবেন যে কইমু, যেটা আমাদের বাংলা ভাষায় প্রচলিত রয়েছে, অসমীয়া ভাষায় তো পরিচিত রয়েছে, একই সাথে এটা উড়িষ্যা ভাষার মধ্যেও কিন্তু এই ধরনের মিলগুলা পাওয়া যায়। তাহলে আমাদের এখানে কিন্তু তুলনামূলক, এই যে তুলনা করতে বলছে, তুলনা, তুলনা আপনাদের তুলনাটাও কিন্তু দিতে হবে, লক্ষণগুলো দিতে হবে, এর পাশাপাশি তুলনাও দিতে হবে।
এরপর আমরা একটু সর্বশেষ একটা তুলনামূলকভাবে আলোচনা করি। তাহলে বাংলা ভাষার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষার মধ্যে মাগধী প্রাকৃতের পশ্চিম পূর্ব রূপের মিশ্রণ ঘটে, এবং এখানে পূর্বে যে রাঢ়ী যে উপভাষা, সেই রাঢ়ী উপভাষার মাধ্যমে মূলত বাংলা ভাষার অধিকাংশ শব্দ, অধিকাংশ ভাষাগত শব্দগুলা গড়ে উঠেছে। আবার অসমীয়ার মধ্যে বাংলা ভাষার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কীয় থাকলেও তন্দস্য এর উচ্চারণটা অনেক সময় অসমীয়ার মধ্যে হয়ের মতো হয়ে যায়। অর্থাৎ আমাদের যেখানে বলেছিলাম যে এখানের মধ্যে আমাদের যে মূর্ধন্যস্যের উচ্চারণটা দন্তেশ্বর মতো হয় তিনটা ভাষার মধ্যে, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অসমীয়া ভাষার সাথে বাংলা ভাষার পার্থক্যটা হচ্ছে অসমীয়া ভাষার মধ্যে অনেক ক্ষেত্রে দন্তস্বরের উচ্চারণটা কির মতো হয়ে যাবে, হ এর মতো হয়ে যাবে। এরপর উড়িষ্যা ভাষার মধ্যে প্রচুর রক্ষণশীল, এখানে বিভিন্ন ধরনের স্বরান্ত শব্দকে ব্যবহার করা হয়। তাহলে শেষের দিকে আপনারা এই তুলনা দেওয়ার মাধ্যমে আপনারা মূলত এই প্রশ্নটার উত্তর শেষ করতে পারবেন। তাহলে এখানে আমরা উপসংহারের মধ্যে জাস্ট আপনাদের মনের মতো করে একটু লিখে দিবেন। তাহলে তিনটা বিষয় খেয়াল রাখবেন। একটা হচ্ছে আমাদের ভূমিকা দিতে হবে, এই যে প্রথমে হচ্ছে ভূমিকা, এরপর আমরা বিশ্লেষণ করলাম, এবং সর্বশেষ রয়েছে আমাদের হচ্ছে উপসংহার। উপসংহার দিয়ে এটা সাধারণত লিখতে হয় না, আপনি এটা না উপসংহার শব্দটা না লিখলেও চলবে, আপনি লেখার মাধ্যমে স্যার বুঝতে পারবে যে আপনি উপসংহার লিখছেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের সর্বশেষ 10 নম্বরে আমাদের একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো যুক্তাক্ষর গঠন। এই যে আমাদের যুক্তাক্ষর গঠন কি, যুক্ত ব্যঞ্জন এবং যুক্তাক্ষর নিয়ে একটা তুলনামূলকভাবে আলোচনা করতে বসে। আমাদের কিন্তু এতদিন পর্যন্ত যুক্ত ব্যঞ্জন গুলা কিন্তু ভাগ করা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, কিন্তু এবার আমার কেন জানি মনে হইলো যে এবার যুক্ত বর্ণ সম্পর্কিত আপনাদের একটা বিশ্লেষণমূলক প্রশ্ন আসতে পারে। তো বিশ্লেষণমূলক প্রশ্ন আসলে আপনারা এই প্রশ্নটার উত্তর দিয়ে মূলত লিখতে পারবেন। তাহলে আমরা জানি যে এই প্রশ্নটা হলো যুক্তাক্ষর কি বা যুক্ত বর্ণ কি, যুক্তাক্ষর বা যুক্ত ব্যঞ্জন নিয়ে তুলনামূলকভাবে একটা আলোচনা করতে বসে। তাহলে আমরা প্রথমে একটু দেখি যুক্তাক্ষর গঠনটা আসলে কি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুই বা ততোধিক বর্ণ বা অক্ষরের সংযুক্তির মাধ্যমে মূলত আমরা যুক্তাক্ষর গঠন করতে পারি। যুক্তাক্ষর গুলো বাংলা ভাষার লিখিত রূপ, অর্থাৎ বিশ্লেষণমূলক যে লিখিত রূপ, এই লিখিত রূপকে একইভাবে সংকুচিত করে, সংক্ষিপ্ত করে এবং দৃষ্টিনন্দিত করে। এবং যেহেতু সে সংক্ষিপ্ত করছে, সংকুচিত করছে এবং দৃষ্টিনন্দিত করছে, সে একইভাবে ভাষার স্মৃতি মাধুর্য বৃদ্ধি করে। তো ভাষার পঠন পাঠনে বানানের ক্ষেত্রে শুদ্ধ প্রয়োগ অপরিহার্য, কেননা আমাদের বানানের ভিন্নতায় শব্দের প্রয়োগও কি হয়ে যায়, শব্দের অর্থে কিন্তু পরিবর্তন হয়ে যায়। যেমন সব শব্দের অর্থ হলো সমস্ত, আপনি সব শব্দটা, আবার সব মানে হচ্ছে মৃতদেহ। তাহলে আপনি এখানে যদি বানানটা শুদ্ধভাবে না লিখেন, আপনার অর্থের কিন্তু পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে যুক্তাক্ষর গুলা বানানের ক্ষেত্রে সংক্ষিপ্ত, যুক্তাক্ষর গুলা বাংলা বানানের ক্ষেত্রে সংক্ষিপ্ত করলেও বানানের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা এখনো থেকে যায়। আমরা এখন একটু দেখবো যে সমস্যাগুলা কি। তাহলে আমরা কিছু এখানে কিছু গুরুত্বপূর্ণ যুক্তাক্ষর রয়েছে, এগুলো আপনারা একটু জাস্ট দেখে নিলে মোটামুটি হয়ে যাবে। এখানে আমাদের ব্যতিক্রম ধর্মী কিছু যুক্তাক্ষর রয়েছে, এগুলো একটু দেখে ফেলবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যুক্ত ব্যঞ্জনটা আসলে কি। তো কথা বলার সময় আমাদের কতগুলো ব্যঞ্জন রয়েছে, যেগুলা উচ্চারণে করে আমাদের অনেক সময় কি করে যায়, আমাদের অনেক সময় এই যুক্তাক্ষরগুলো অনেক সময় উচ্চারণের ক্ষেত্রে আমাদের নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই প্রতিবন্ধকতা থেকে মূলত যুক্ত ব্যঞ্জন নামের একটা নতুন একটা শব্দের উৎপত্তি ঘটেছে। এই যুক্ত ব্যঞ্জন হলো মূলত আমাদের শব্দের শেষে কিছু কিছু শব্দ যুক্ত হয়, যে শব্দগুলোর মাধ্যমে একই ধরনের শব্দ যুক্ত হয়, আবার সমজাতীয় শব্দ ভিন্ন ধরনের যুক্ত হয়। তাহলে যুক্ত বর্ণ হলো যেখানে, এখানে দেখেন এই যে ক এর সাথে দন্তস্ব, আমরা ক এর সাথে দন্তস্ব যুক্ত করে লিখলাম কক্সবাজার, আবার আমরা ক এর সাথে ক যুক্ত করে লিখলাম পাক্কা। তাহলে যুক্ত বর্ণ হলো এই যে ক এর সাথে দন্তস্ব যুক্ত হয়ে যেটা যুক্ত হয় সেটাকে বলা হয় যুক্ত বর্ণ। আর যুক্ত ব্যঞ্জন হলো যখন একই সমজাতীয় বর্ণ যখন একইভাবে যুক্ত হয়, তখন তাকে বলা হয় যুক্ত ব্যঞ্জন। তাহলে যুক্ত ব্যঞ্জনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এখানে আমরা একটা দুই ধরনের প্রকারভেদ দেখলাম, একটা হলো যুক্ত ব্যঞ্জন, একটা হলো যুগ্ম ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন হলো দুটি ভিন্ন গুত্রের ব্যঞ্জন, মূলত যুক্তাক্ষরটাই যুক্ত ব্যঞ্জন থেকে এসেছে। এছাড়াও যুগ্ম ব্যঞ্জনের মধ্যে আমরা দেখি যে সমব্যঞ্জন যুগ্নক এবং অল্প প্রাণ এবং মহাব্যঞ্জন যুগ্নক। তাহলে এখানে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখানে আপনারা এক্সাম্পল গুলো দেখলে মোটামুটি যুক্ত ব্যঞ্জন এবং যুগ্ম ব্যঞ্জনের মধ্যে একটা পার্থক্য দেখতে পারবেন। তাহলে আমরা একটু দেখি যে এখানে ক ক এটা হলো সমব্যঞ্জন যুগ্নক, যেমন তক্ক বাক্য এগুলো হচ্ছে সমব্যঞ্জন যুগ্নক। এছাড়াও গয়ে গ চ চ বর্গে জ জ,
আর অল্প প্রাণ মহাপ্রাণের যে যুগ্ম ব্যঞ্জক সেটা হলো ক খ, গ ঘ, চ ছ, বর্গীয় জ ঝ, ট ঠ, ড ঢ। এগুলো হলো অল্প প্রাণ এবং মহাপ্রাণ যুগ্ম। তাহলে আমরা এখানে আপনাকে আপনাকে যখন বলা হবে যে একটা তুলনামূলকভাবে যুক্ত ব্যঞ্জন এবং যুক্তাক্ষর নিয়ে আলোচনা করুন, তাহলে মনে রাখবেন যে যুক্ত ব্যঞ্জনটা মূলত যুক্তাক্ষর, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনটা মূলত যুক্তাক্ষর থেকে এসেছে। অর্থাৎ আমাদের যুক্ত ব্যঞ্জনটাকে যদি আমরা দুইটা ভাগে বিভক্ত করি, একটাকে পাচ্ছি হচ্ছে যে আপনার যুক্ত ব্যঞ্জন, আরেকটা পাচ্ছি হচ্ছে যুগ্ম ব্যঞ্জন। তাহলে যুক্ত ব্যঞ্জকটা হলো মূলত যুক্তাক্ষর যেটাকে আমরা বলি, অর্থাৎ এখানে ভিন্ন ধরনের শব্দ ব্যবহার হবে, যেমন কয়ের সাথে দ্বন্দ্ব স, হয়ের সাথে ম। আর যুগ্ম ব্যঞ্জক আবার দুই প্রকার, একটা হলো সমব্যঞ্জন যুগ্মক, একটা হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ যুগ্মক। সমব্যঞ্জন যুগ্মক হলো যেগুলো একই ধরনের যুগ্মক, যেমন ক এর সাথে ক যুক্ত করলে সেটা হলো সমব্যঞ্জন যুগ্মক। আর ক এর সাথে আপনি যদি খ যুক্ত করেন, অর্থাৎ অল্প প্রাণ মহাপ্রাণ যুক্ত করেন, সেটা হলো অল্প প্রাণ মহাপ্রাণ যুগ্মক। তাহলে এই বেসিক জিনিসগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে আপনাদের পরীক্ষার মোটামুটি প্রশ্ন করে ইজি হবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসটা আমরা পড়বো। এখানে আপনাদের যে পিডিএফটা দেওয়া দেওয়া আছে, এটা আপনারা বিভিন্ন আমাদের নিউ স্টাডি হাবের মধ্যে এটা পাবেন। সুতরাং আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের যে ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলা, যেমন অনার্য ভাষার প্রভাব, বাংলা ইংরেজি ভাষার প্রভাব এবং প্রমিত বাংলা বানান, আমরা এই তিনটা প্রশ্ন এবং এর সাথে হচ্ছে প্রতিবেদন এবং কার্য বিবরণী নিয়ে আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো ততটুকু পর্যন্ত আপনারা দেখবেন আমাদের পরবর্তী ক্লাসটা। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এতটুকুই থাক। আপনাদের যেহেতু হাতে সময় কম, এখন থেকে আপনারা হচ্ছে পড়ালেখাটা শুরু করতে হবে। আমি আবার বলছি যে আমাদের আগের মতো কিন্তু এখন পরীক্ষার পদ্ধতিটা নেই। এখন নতুন ভাবে পরীক্ষার সিস্টেমটা হলো আপনাকে কিন্তু পড়ে পাশ করতে হবে। আপনি কারো কাছ থেকে কিন্তু দেখতে পারবেন না, এবং আপনি নিজেই জানেন না যে কিভাবে প্রশ্নের প্যাটার্নটা তৈরি করা হবে। তো সবাই আমাদের ধারাবাহিকভাবে আমাদের বাংলার উপরে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো আপনারা দেখবেন, এবং এই ক্লাসগুলো নিয়ে আমরা মোটামুটি আপনাদের যে সম্পূর্ণ অনার্সের মধ্যে যে সম্পূর্ণ যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটা আমরা কভার করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।